আজকে আমরা ফাইনাল টপিক পড়ব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ফোর্থ সেমের ইঞ্জিনিয়ার সিস্টেম ফর এমএসডব্লিউ ম্যানেজমেন্ট। তো এমএসডব্লিউ ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব কিভাবে ম্যানেজ করা হচ্ছে। তো দেখো এখানে অনেক প্রসেসই আছে ম্যানেজমেন্টে, ঠিক আছে, যেমন কালেকশনস, স্টোরেজ, ঠিক আছে। তেমন হচ্ছে ম্যানেজমেন্টের মধ্যে কি কি পড়ছে দেখে নাও ভালো করে। কালেকশন, ঠিক আছে, স্টোরেজ, এমএসডব্লিউ কালেকশন, স্টোরেজ, ট্রান্সপোর্টেশনস, ফিজিক্যাল ট্রান্সপোর্টেশন, ঠিক আছে, কোনো ভেহিকেল দ্বারা বা কিছু দ্বারা ট্রান্সপোর্ট করা হয়। রিসাইক্লিং, ডিসপোজাল, বিভিন্ন রকম জিনিস আছে যেগুলো আমাদের ম্যানেজমেন্টের মধ্যেই পড়বে, ঠিক আছে। তো এমএসডব্লিউতে এই কয়েকটা থিংস আছে। তো কালেকশন তো বুঝতে পারছো, কালেকশন মানে হচ্ছে যে যেখানে সোর্স হচ্ছে, সোর্স অর্থাৎ আগের ভিডিওতে বলা আছে, এমএসডব্লিউ সম্পর্কে আগের ভিডিওতে দিয়েছিলাম যে কালেকশনসটা কি। কালেকশনসটা হচ্ছে কালেকশনসটা হচ্ছে ঠিক আছে, কোনো সোর্স, কোনো সোর্স, তো সোর্স থেকে কি হচ্ছে যে এখানে সোর্স অর্থাৎ যেখানে এমএসডব্লিউ তৈরি হচ্ছে, যেমন ডোমেস্টিক্যাল সোর্স, ঠিক আছে, বা তোমার কোনো এগ্রিকালচার সোর্স হতে পারে, বা যেগুলো যেগুলো ডোমেস্টিক্যাল সোর্স আছে, যেটা আগের ভিডিও আমি পড়েছিলাম এমএসডব্লিউতে, সেই সোর্স থেকে একটা জায়গাতে শিফট করা হয়। তো এই যে এখান থেকে কি প্রথমে একটা শিফট করা হয় না, প্রথমে ওখান থেকে কি করে কালেক্ট করা হয়, ওয়ার্কার্স যায় কালেক্ট করে। বিভিন্ন রকম মিউনিসিপ্যালিটি এলাকায় তুমি দেখতেও পাবে যে বিভিন্ন রকম ওয়ার্কার্সরা যায়, মিউনিসিপ্যাল ওয়ার্কার্সরা, এবং তারা কি করে সেখান থেকে কালেক্ট করে। এটাই এই প্রসেসটা হচ্ছে কালেকশন প্রসেস। দ্যাট ইজ নট সো ইম্পর্টেন্ট, যেহেতু এখান থেকে কোশ্চেন্স আমাদের সেরকম থাকে না, বা সেরকমের কোনো বেশি করে ডিসক্রিপশন নাই, কারণ এক এক জায়গায় এক এক রকমভাবে প্রসেস ইউজ করে। স্টোরেজ, এই যে কালেকশন করা হলো, এই কালেকশন করে কোনো একটা জায়গায় কি করছে, ফলে এটাকে রাখতে হবে, করতে হবে, স্টোর করতে হবে, ঠিক আছে। তো স্টোরেজের যেমন ইন্ডিয়াতে সঠিক কোনো স্টোরেজ ব্যবস্থা নেই, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে একটু সমস্যা আমাদের এখানে ইন্ডিয়াতে বৃদ্ধি পায়, বেশি হয়। এরপরে যেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, ফিজিক্যাল ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে যে কোনো ভেহিকলস, ঠিক আছে, বিভিন্ন রকম ভেহিকলস দিয়ে, অনেকে দেখবে ট্র্যাক্টরের পিছনে যে এটা থাকে, ট্রলির মতো থাকে, সেই ট্রলি দিয়ে, ঠিক আছে, বা বিভিন্ন রকম বড় বড় লোহার বা এই স্টোরেজ থাকে, সেইটার মাদ দিয়ে গাড়ি দিয়ে টেনে এক জায়গা থেকে আরেক জায়গা একটা সেফ জায়গাতে গিয়ে, যেখানে কম মানে এটা কম, ঠিক আছে, যেখানে কমিউনিটিটা কম, যেখানে হচ্ছে যে মানুষের জনবসতি কম, ঠিক আছে। তো মোটামুটি সেটা কী হয়, জনবসতি থেকে মোটামুটি 2-3 কিলোমিটার পরে গিয়ে ট্রান্সপোর্টকে ফেলে দেয়, ঠিক আছে। তো সেখানে ফেলে দেওয়া হয় না, সেখানে অনেক রকম প্রসেসও করা হয়, সেটা আমরা আস্তে আস্তে আসবো। তারপরে এটাকে রিসাইক্লিং, এই যে বললাম প্রসেস করা হয়, রিসাইক্লিং আর ডিসপোজাল। একটা হচ্ছে কিছু জিনিসকে কী করা হয়, রিসাইকেল করে আবার রিইউজ করা হয়, ঠিক আছে। এই রিসাইক্লিং প্রসেসে আমরা 4 আর টেকনিক দেখব, প্রসেস দেখব, ঠিক আছে। 4 আর, দ্যাট ইজ রিফিউজ, মানে
আমরা ধরো কোনো কন্টেনার কিনছি, ইউজ করছি এবং সেটা কি করছি, রিফিউজ করে দিচ্ছি, রিইউজ করছি না, তো আবার নতুন কন্টেনার করছি। তো কি করতে হবে, রিফিউজ বাইং নিউ কন্টেনার, ঠিক আছে, বাইং অফ নিউ কন্টেনার, ঠিক আছে, আমাদেরকে রিফিউজ করতে হবে। বা আমরা রিইউজ করতে চাই না, কিছুদিন করার পর ফেলে দিচ্ছি, সেটাকেও রিফিউজ করতে হবে। রিইউজ, কিছু কিছু জিনিস আমরা রিইউজ করতে পারি, ঠিক আছে, যেমন বলতে পারো বটল, বটলকে কি করি, অনেক সময় পেন রাখার দানি বা পেন্সিল রাখার দানি হিসাবে কি করতে পারি, ইউজ করতে পারি, তাদেরকে ফেলে দেওয়ার পরিবর্তে। বা ফ্লাওয়ার ভেস হিসাবেও আমরা ইউজ করতে পারি। আর যদি তোমার কাছে জুট ব্যাগ থাকে, জুট ব্যাগ যদি থাকে, তাহলে সেটা কি হয়, বহুদিন সেই ব্যাগটাকে ইউজ করা যায়, রিইউজ বারে বারে করা যায় জুট ব্যাগকে। সেটা সেই কারণে আমাদের অনেক সময় বলা হয় যে প্লাস্টিক ব্যাগের তুলনায় জুট ব্যাগটা বেশি কিনো, সেটা ব্যবহার করো, তাহলে সেটা বেশি দিন চলবে, ঠিক আছে, তাহলে এমএসডব্লিউর পরিমাণটা, তৈরি হওয়ার পরিমাণটা কমে যাবে। নেক্সট যেটা আসছে আর, সেই আরটা হচ্ছে রিফিউজ, রিইউজ, এবার হচ্ছে রিসাইকেল। রিসাইকেল, ঠিক আছে, দেখো রিসাইকেলে কি হচ্ছে, কিছু কিছু জিনিস যেটা আমরা খুব ভ্যালুয়েবল ম্যাটেরিয়ালস আছে, লাইক অ্যালুমিনিয়াম, স্টিল, গ্লাস, তো এদেরকে কি করা হয়, রিসাইক্লিং প্রসেসে আবার পাওয়া যায়, নেওয়া হয়। তো এই রিসাইক্লিং প্রসেসটাই নেওয়া হয়। তাছাড়া আমাদের বিভিন্ন রকম প্লাস্টিক্স আছে, বা বায়োডিগ্রেডেবল যেগুলো আছে, সেগুলো কি হয় যে আমরা কি করি, রিসাইকেল করি না, সেটাকে সাধারণত আমরা ফার্টিলাইজার হিসাবে ইউজ করি নিই। কিন্তু যেগুলো নন বায়োডিগ্রেডেবল যেগুলো জিনিস, সেগুলোকে আমরা রিসাইকেল করে আবার রিইউজ করার চেষ্টা করি। তো রিসাইক্লিংটাকে যদি দেখো ভালো করে, রিসাইকেলটাকে, রিসাইকেল, তো দেখো গ্রাফটা এরকম হয়, ওয়েস্ট, ওয়েস্ট আছে, ওয়েস্টকে কি করা হলো, সলিড ওয়েস্টকে যে তুলতে আসে এই ওয়েস্টগুলোকে, তারা র্যাগ পিকার তারা তুলে নিয়ে যায়। যেমন দেখবে অনেক জায়গায় যে একটা বস্তাতে করে অনেকে যে পদার্থগুলোকে, ওয়েস্টগুলোকে কী করে, নিয়ে নিয়ে তুলে তুলে নিয়ে যায়। এরপর এটা জাঙ্ক ডিলার, জাঙ্ক ডিলারদের কাছে এটা পাঠিয়ে দেয়, এরা পিকাররা তুলে তুলে নিয়ে গিয়ে জাঙ্ক ডিলারদেরকে দিয়ে দেয়, ঠিক আছে। এইবার এই জাঙ্ক ডিলার কি করে, কারোর মাধ্যমে, যেটাকে আমরা মিডল ম্যান বলি, তাদের মাধ্যমে প্রাইমারি ইন্ডাস্ট্রি, মানে যেখানে এগুলো তৈরি রিসাইকেল করা হয়, ঠিক আছে, প্রাইমারি ইন্ডাস্ট্রিতে পাঠিয়ে দেয় এবং সেখান থেকে রিসাইকেল হয়ে রিইউজের যোগ্য হয়ে কি করা হয়, কনজিউমারের কাছ থেকে পাঠিয়ে দেওয়া হয় কনজিউমারের কাছে, অর্থাৎ বিভিন্ন দোকানে বা এসে সেটা পাওয়া যায়, ঠিক আছে, কনজিউমারের কাছে পাঠিয়ে দিল, আবার কনজিউমার থেকে আবার ওয়েস্ট তৈরি হবে, এই প্রসেসে একটা একটা সাইক্লিক প্রসেসে, এই চেনের মাধ্যমে রিসাইক্লিং প্রসেসটা চলতে থাকে, ঠিক আছে। ওয়েস্ট র্যাক পিকার্স তুলছে, র্যাক পিকার্স এটাকে জাঙ্ক ডিলারদের কাছে দিচ্ছে ওয়েস্টটাকে নিয়ে, ওই জাঙ্ক ডিলার একজনের থ্রুতে, একজনের মাধ্যমে, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রির একজন মাধ্যমে, যারা মার্কেট থেকে এগুলো তুলে সে জাঙ্ক ডিলারদের কাছ থেকে, তাদের মাধ্যমে কি করে ইন্ডাস্ট্রিতে যায়, ইন্ডাস্ট্রি কি করে সেটা রিসাইকেল করে রিইউজের যোগ্য করে, সেটা আবার কনজিউমারের কাছে পাঠিয়ে দেয়, সেই কনজিউমার কাছ থেকে আবার ওয়েস্ট তৈরি হয়, আবার একই প্রসেসে এইভাবে চলতে থাকে। তো এইটাই হচ্ছে আমাদের রিসাইকেল প্রসেস। এরপরে যেটা আর আছে সেটা কি ছিল বলেছিলাম, রিডিউস, রিডিউস, ঠিক আছে, রিডিউস,
রিডিউসটা কি, আননেসেসারি ওয়েস্ট যেগুলো জেনারেট হয় তো সেগুলোকে আমাদেরকে রিডিউস করতে হবে। জেনারেশনটা, যে আননেসেসারি ওয়েস্ট জেনারেশনটা আমাদেরকে রিডিউস করতে হবে। ঠিক আছে, যেমন ঠিক আছে আমরা কি করি, ব্যাগস, শপিং ব্যাগস নিই। ইফ ওয়ান ওন শপিং ব্যাগস আর ইউজড and various items purchased from the market can be put in it instead of taking several carry packs of several items. That means reduce কিভাবে করব, আমরা একটা প্রপার ব্যাগ নিয়ে গেলাম মার্কেটিং এর জন্য। ঠিক আছে, শপিং ব্যাগ, সেই ব্যাগের মধ্যে যতগুলো জিনিস মার্কেট করছি একটা প্রপার ব্যাগ নিলাম বড় দেখে। ঠিক আছে, যতগুলো মার্কেটিং এর জিনিস কিনছি সমস্ত কিছু এই ব্যাগের মধ্যে নিচ্ছি। ইনস্টেড অফ বিভিন্ন রকম ব্যাগ, পার্টিকুলার আলাদা আলাদা মার্কেটিং এর আলাদা আলাদা ব্যাগ ইউজ করছি, যেমন আমরা পারচেস করে নিচ্ছি কি হচ্ছে, একটা প্লাস্টিক ব্যাগ, এটা একটা প্লাস্টিক ব্যাগ, এটা একটা প্লাস্টিক ব্যাগ, বিভিন্ন প্লাস্টিক ব্যাগ হোক বা ছোটো ছোটো ব্যাগ হোক, এটার পরিবর্তে যদি আমরা একটা ফিক্সড ব্যাগ আমাদের বাড়িতে রেখে নিই, যে ব্যাগের মধ্যে বারে বারে আমরা কি করি, জিনিসগুলো নিয়ে জিনিসগুলো মার্কেট করে সেটা তার মধ্যেই নিয়ে ক্যারি করে নিয়ে আসি। তো বিভিন্ন রকম ক্যারি ব্যাগের বদলে, এটা যদি ছোটো ছোটো ক্যারি ব্যাগের বদলে যদি এগুলো ক্যারি ব্যাগ ইউজ করি, ক্যারিং করার জন্য এগুলো ব্যাগ ইউজ করি, বড় ব্যাগ, একটা সিঙ্গেল ব্যাগ, তাহলে কি হচ্ছে, আমাদের যে আননেসেসারি ওয়েস্ট জেনারেট হচ্ছে, প্রয়োজনের চেয়ে বেশি যেটা হচ্ছে সেটা কি রিডিউস হবে। তার ফলে পরিবেশে MSW বা সলিড ওয়েস্ট তৈরি হবে এবং ইনফেকশনস বা ইনফেকশাস থটস বা যেগুলো পলিউট করে সেগুলো জিনিসের প্রভাব কমবে। এবার যেটা ফাইনাল দেখবো কি করা হয়, সেই MSWর সাথে প্রথমে কালেক্ট করা হয়েছিল, ঠিক আছে, তারপরে সেটাকে স্টোরেজে স্টোর করা হয়েছে, তারপরে সেখান থেকে সেটা ট্রান্সপোর্ট করা হলো, ট্রান্সপোর্ট করে একটা জায়গায় নিয়ে গিয়ে সেখানে কী করা হলো, সেখানে হচ্ছে ট্রান্সপোর্ট করে ইন্ডাস্ট্রিতে পাঠানো হয় কিছু জিনিস, ঠিক আছে, যেগুলো রিসাইকেল হয়, কিছু জিনিস আবার যেগুলো রিসাইকেল হয় না বা হতে পারবে না সেগুলোকে আমার সময় আমরা কী করি, ডিসপোজাল করা হয়। তো এই যে ডিসপোজাল প্রসেস, ঠিক আছে, তো এই ডিসপোজাল ইজ দ্য ফাইনাল স্টেপ অফ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। পুরো ম্যানেজমেন্ট সিস্টেমটার একটা ফাইনাল স্টেপ। ঠিক আছে, তো আনফর্চুনেটলি আমাদের কান্ট্রিতে কোনো অর্গানাইজড ডিসপোজাল সিস্টেমস নেই। তো আমরা বিভিন্ন প্রসেসে বিভিন্ন মেথডস আছে যার দ্বারা সলিড ওয়েস্টকে ডিসপোজাল করা হয়, কিন্তু তাদের মধ্যে কিছু জিনিস আছে বা কিছু মেথডস, অনেক মেথড আছে, কিন্তু সেই অনেক মেথডের মধ্যে কিছু মেথড আমাদের কান্ট্রিতে ইউজ হয়, সেরকমই 3টা মেথড আমরা ফলো করব। তো 3টা মেথডের মধ্যে আমরা MSW ডিসপোজালে ল্যান্ড ফিল একটা মেথড, ঠিক আছে, তো ল্যান্ড ফিল মেথডে জিনিসটা কি, দেখো, যদি তুমি কোনো ওপেন আনকভার্ড ওপেন ডাম্পে সলিড ওয়েস্টকে ডিসপোজ করো, তাহলে সেখান থেকে ব্যাড অডারস অ্যান্ড ডিজিজ ছড়াতে পারে। তাই জন্য এই ওপেন ডাম্পকে ইউজটা মিনিমাইজ করার জন্য ল্যান্ডফিল প্রসেসকে ইউজ করা হচ্ছে। তো হোয়াট ইজ ল্যান্ডফিল প্রসেস, এই যে জানতে হয়, তো আমরা এটাকে অনেক সময় বলে থাকি স্যানিটারি ল্যান্ডফিল। তো এটা কি, প্রথমে একটা আদর্শ জায়গা বা এরিয়া খুঁজতে হবে, ঠিক আছে, যেটা সাধারণত কমিউনিটি থেকে
কমিউনিটি থেকে মোটামুটি, ঠিক আছে, 1 থেকে 2 কিলোমিটার ডিস্টেন্সে থাকবে সেরকম একটা আইডিয়াল জায়গাটা কিরকম হবে, যে সাধারণত যে সারফেসটা, ভূমির সারফেসটা, ল্যান্ড সারফেস যেই লেভেলে থাকবে তার থেকে লোয়ার লেভেলে থাকবে তোমার সিলেক্টেড এরিয়াটা। কথাটা বুঝতে পারছো? ল্যান্ড ফর ল্যান্ড ফিলিং প্রসেস। ঠিক আছে, এখানে কি করা হয়, প্রথমে সাপোজ এমএসডব্লিউ একটা লেয়ার ফেলে দেওয়া হলো। ঠিক আছে, এই এমএসডব্লিউ লেয়ারের পর এখানে কিছু মাটি দিয়ে আনকভার্ড করা হলো। ঠিক আছে, এবং এখানে কি হয়, কিছু ডিডিটি ইউজ করা হয় অনেক সময়, যাতে ইনফেকশনটা না ছড়াতে পারে। তারপরে আবার একটা এমএসডব্লিউ ডিসপোজ করা হয়। তারপরে আবার একই রকমভাবে একটা মাটি দেওয়া হয়। ঠিক আছে, তো এইভাবে এটাকে অবশ্যই কোনো রোলার বা ভারী পদার্থ দিয়ে কি হয়, চাপা হয়, প্রেসড করা হয়, প্রেসড। ঠিক আছে, প্রথম যখন লেয়ার পড়বে তখন পেস্ট করা হলো, দ্বিতীয় লেয়ার পড়বে তখন আবার পেস্ট করা হলো। ঠিক আছে, তো এটা প্রেসড করা হয়। ঠিক আছে, বিভিন্ন রকম মেশিনস দিয়ে বা রোলার দিয়ে, ঠিক আছে, বা বুলডোজার দিয়ে প্রেসড করা হয়। তো এই প্রেসড করে মোটামুটি এদের থিকনেস যেটা হয় সেটা প্রায় 0.5 মিটার মতো রাখা হয়। তাই আমি বললাম উপরে আবার কভার করতে হয় আর্থ দিয়ে। তো এই করে মনে রাখবে, যখন লাস্ট অবধি আসবে, লেভেলে আসবে, তখন লাস্ট লেয়ারটা যাতে সয়েলের থাকে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, লাস্ট লেয়ার সয়েল হবে। অর্থাৎ লাস্ট যেটা ভরবে একদম লেভেল করবে জায়গাটাতে, ল্যান্ড সারফেসের সাথে। ঠিক আছে, সেটা কি হবে, সয়েল থাকবে। এটা সয়েল, তো সয়েল, এটা এমএসডব্লিউ, এটা এমএসডব্লিউ, এইভাবে করা হচ্ছে। ঠিক আছে, তো এই যে লেয়ার স্ট্রাকচার তৈরি করছে, এটাকে ইউজুয়ালি আমরা আর এক নাম দিয়ে থাকি এমএসডব্লিউটাকে। এই যে একটা লেয়ার তৈরি হলো, এটা দিলাম, তারপরে সয়েল দিলাম, তো এদেরকে কত বললাম, সব মিলে 0.5 মিটারে আনতে হবে। তো এটাকে আনার পর এটাকে আমরা কি বলবো, সেলের উপর থেকে কি সয়েল লেয়ার বা আর্থ লেয়ার বলে থাকি অনেক সময়। ঠিক আছে, তো দেখো আচ্ছা, এর যে কভারটা থাকে সেই কভারটা সাধারণত 20 থেকে 30 সেন্টিমিটার কভার থাকে। তো অনেক সময় যদি মানে কোনো রেগুলারিটি যদি না থাকে এর আকারের, এসডব্লিউর সলিড ওয়েস্টের রেগুলার আকার যদি না থাকে, এদিক ওদিক আকার বড় ছোট, ছোট বড়, চোখা, কোনো রকম গোলের জায়গায় করে দেয় চারকোনা, এরকম বিভিন্ন রকম ইরেগুলার যদি আকারে থাকে, তাহলে অনেক সময় আমাদেরকে এর কভারিং ডেপথটা কী করায়, বৃদ্ধি করতে হয় অনেক সময়। ঠিক আছে, সেটা মোটামুটি 1 মিটার হাইটে আনতে হয়, সেটা তখন মোটামুটি 1 মিটারে আনতে হয়। কথাটা বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তো এবার এখানে কিন্তু মনে রাখবে, যেটা ঘটনা ঘটে, এই যে ল্যান্ডফিল যে ঘটনা ঘটে, এই যে ডিসকম্পোজড হয় ওয়েস্টগুলো, সেটা কয়েকটা ফেজেই হয়, মোটামুটি 5টা ফেজে। তো ফেজ ওয়ানে অ্যারোবিক্যালি
ডিকম্পোজিস হয়, ডিকম্পোজিশন ঘটে। এটা কি অ্যারোবিক্যালি ডিকম্পোজিশন মানে হচ্ছে বাতাসের যে এয়ার থাকে তারই উপস্থিতিতে এটা ডিকম্পোজ হয়। এখানে মাইক্রো অর্গানিজমস দ্বারা ডিকম্পোজিশনসটা ঘটে। তো অবভিয়াসলি এর একটা অক্সিডাইজিং মানে ব্যাপার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড ফেজ যেটা হয় সেটা অ্যারোবিক্যালি ঘটে। অ্যারোবিক্যালিতে সাফিসিয়েন্ট অক্সিজেন প্রোভাইড করতে হয় বা সাপ্লাই করতে হয়। এই ঘটনাতে সাফিসিয়েন্ট অক্সিজেন হয়, সাপ্লাই কী হবে, এয়ার থেকেও পাওয়া যায়, ঠিক আছে। তবে এই ফেজটা, ঠিক আছে, তে হাইড্রোজেন আর CO2 গ্যাস ইভলভ হয়, ঠিক আছে। নেক্সট প্রসেস যেটা থাকে সেটাকে আমরা বলি মিথেন, প্রোডাকশন অফ মিথেন বা মিথেনোজেনিক প্রোডাকশন অফ মিথেন বা মিথেনোজেনিক। তো বুঝতে পারছো এখানে মিথেন প্রডিউসড হবে, ঠিক আছে। এখানে মিথেন প্রচুর পরিমাণে প্রডিউস হয়, মিথেন প্রডিউসড হয়, কার্বন ডাই অক্সাইড অলসো প্রডিউসড হয় এখানে, ঠিক আছে। এখানে মিথেন প্রডিউসড হয়। তো এটা তোমরা জানো যে মিথেন হচ্ছে পয়জনাস and also explosive, ঠিক আছে, when mixed with air in high in concentration from 5 to 15%, 5 to 15%, মাত্র 5 to 15% যদি কনসেন্ট্রেশনে যদি এয়ারের সাথে মিশে যায় তাহলে এক্সপ্লোসিভ হিসাবে থাকে। তারপরে এই মিথেনের যে অ্যাক্টিভিটিটা আস্তে আস্তে স্টেবিলাইজড হয়। নেক্সট যেটা হয় যে মিথানোজিক অ্যাক্টিভিটি কি করে, যে অর্গানিক ম্যাটারগুলোকে ডিপ্রেশন করতে করতে আবার অ্যারোবিক, এটা যখনই এই জিনিসটা মিথানোজেনিক প্রসেসটা যখন স্টেবল হয়ে যায় ফেজ 4-এ এই প্রসেসটা অ্যাক্টিভিটি মিথানোজিক অ্যাক্টিভিটি কি হয়, স্টেবিলাইজড হয়ে যায়, ঠিক আছে, স্টেবিলাইজড করা হয়। এইবার এই 5 নম্বরে যেটা হয় সেটা হচ্ছে আফটার মিথানোলজি অ্যাক্টিভিটি স্টেবিলাইজড আবার কিন্তু এটা অ্যারোবিক্যালি ডিকম্পোজিশন শুরু হয়ে যায়, ঠিক আছে। তো এখানে যেগুলো মিথেন পাওয়া যায় সেগুলো কী হয়, নষ্ট হতে শুরু করে এবং কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয় এবং যা এই কার্বন ডাইঅক্সাইড যেটা প্রডিউস হয় সেটা আবার ওয়াটারের সাথে মিশে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, কি তৈরি করে, কার্বনিক অ্যাসিড। তো কার্বনিক অ্যাসিড উৎপন্ন করছে মানে এবার ওই জায়গাটায় এনভায়রনমেন্টটা কি হয়ে গেল, অ্যাসিডিক এনভায়রনমেন্ট হয়ে গেল। এই অ্যাসিডিক এনভায়রনমেন্টটা কি করে, যে মিনারেলস গুলোকে যা বা এবং মিনারেলস এবং সল্টস অফ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, লেড, ক্যাডমিয়াম, মার্কারি এবং জিঙ্ক, এই ধরনের ধাতুর যে আরও যেগুলো ওয়েস্ট থাকে সেগুলোর কি হয়, ডিসসলিউশন তৈরি করে। অর্থাৎ এই অ্যাসিডিক এনভায়রনমেন্ট প্রডিউস হেল্পস ইন ডিসসলিউশন অফ মিনারেলস অ্যান্ড সল্ট অফ দিস, ঠিক আছে। এই যে ডিজলভড সল্টগুলো পাচ্ছি এরা যদি গ্রাউন্ড ওয়াটারে আবার কি হয়, যে ছড়িয়ে যায়, ঠিক আছে, তাহলে কি হবে, গ্রাউন্ড ওয়াটারের জলের হার্ডনেস এবং হেভি মেটাল টক্সিসিটি
বাড়িয়ে দেবে। কথাটা বোঝা গেল? এবার বলি তোমাদের যে কিছু মিথেন যেহেতু এখানে আটকে যায়, তাহলে এখানে দেখো প্রেসড হওয়ার ফলে যদি মিথেন তৈরি হয়, তাহলে সেই মিথেনটা এখানে এক্সপ্লোসিভ হতে পারে। সেই কারণে এখানে একটা সিস্টেম দেওয়া হয়, যে পাইপ সিস্টেম করা হয়। সেই পাইপ সিস্টেমের দ্বারা কি হয়, যে পাইপিং সিস্টেম করা হয় এখানে। সেই পাইপিং সিস্টেমের দ্বারা মিথেন গ্যাসগুলো কি হয়, মুক্ত হতে পারে, যাতে এখানে না থাকে। ঠিক আছে, এবং সেটাকে অনেক সময় আমরা ফুয়েল হিসাবে ইউজ করে থাকি, সেটাকে ট্যাপ করে আমরা ফুয়েল হিসাবে ইউজ করে থাকি। ক্লিয়ার? তো এই যে ল্যান্ডফিল আছে, এর অ্যাডভান্টেজগুলো কী কী হলো, তাহলে আমি একটা একটা করে বলছি, মাথায় রাখবেন। ফ্লাইজ, মসকিউটোস, মেনি আদার ইনসেক্টস, র্যাটস যেগুলো হয়, তারা কি করে এখানে ব্রিড করতে পারে না। তো অনেক বার্নিং, যদি কোনো এই এমএসডব্লিউকে যদি বার্ন করা হয়, তার ফলে যে পরিবেশটা যতটা দূষণ হয়, তার থেকে একটু কম দূষণ এর দ্বারা হয়। ঠিক আছে, তাহলে আমাদের এটা হলো একটা ডিসপোজাল মেথড, সেটা হচ্ছে ল্যান্ড ফিল। এবার আমরা আর একটা মেথড দেখে নিই, কারণ তিনটা মেথড আমরা সাধারণত ইউজ করি, সেই তিনটা মেথড আমরা দেখে নেব। আচ্ছা, এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইনসিনারেশন। ইনসিনারেটর হচ্ছে দ্য প্রসেস অফ বার্নিং অফ মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ইন প্রপারলি ডিজাইন furnace under suitable temperature 850 degree to 1100 degree Celsius। তো আমরা এটা কি করা হয়, যে মিউনিসিপ্যালিটি নেওয়া হয়, মডার্ন ওয়েসে করা হয়, যে এটা কি করে কন্টিনিউয়াসলি বার্ন করা হয়। আর ওল্ড টেকনোলজি হচ্ছে যে এদেরকে একটা জায়গাতে বার্ন করা হচ্ছে, এবং এই বার্নিংয়ের টাইমে এখানে কি হয়, এর ভিতর দিয়ে পাইপ থাকে এবং পাইপের মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো হয়। ঠিক আছে, এই যে ওয়াটার ফ্লোটা হয়, এ কি করে, টেম্পারেচারগুলোকে শোষণ করে, যে বার্নিংয়ের ফলে যে টেম্পারেচার, হাই টেম্পারেচার উৎপন্ন হয়, সে টেম্পারেচারটাকে শোষণ করে এবং স্টিম আকারে বেরোয়, এবং সেটাকে আমাদের কি হয়, যে এনার্জি তৈরি করতেও সাহায্য করে। ঠিক আছে, যেমন এনার্জি রিকভারির মধ্যেই পড়ে এটা, তো অর্থাৎ এখান থেকে আবার কি হলো, এনার্জিকে রিকভার করা হচ্ছে। যেমন একটু আগে আর একটা দেখলাম, যে ল্যান্ডফিলে কি দেখলাম, মিথেন গ্যাসকে অ্যাজ এ ফুয়েল হিসাবে আছে। এর পরেরটাও আবার যেটা পড়বো মেথড, সেখানেও তাই একই রকমই জিনিস দেখতে পাবো, যে অর্গানিক যে গ্যাসটা পাচ্ছি, সেটাকে আমরা কি করছি, বায়োগ্যাস যেটা পাচ্ছি আমরা, সেই বায়োগ্যাসটাকে কি করছি, ফুয়েল হিসাবে ইউজ করছি। তার ফলে এটাও কিন্তু এক ধরনের এনার্জি রিকভারি হচ্ছে। তো এখানেও কিন্তু এনার্জি একটা রিকভারি হচ্ছে, এটাও একটা এনার্জি রিকভারি। ঠিক আছে, অর্থাৎ ডিসপোজাল করা হচ্ছে প্লাস সেখান থেকে এনার্জি রিকভার করা হচ্ছে। তো ব্যাপারটা বুঝবেন, দেখো এবার যে এই যে পাওয়ার জেনারেশনটা বুঝতে পারলাম, এবার যেটা হচ্ছে সেটা বলি তোমাদেরকে, যে কিছু কিছু টাইপ আছে, অনেকগুলোই টাইপ আছে, তা আমরা কয়েকটা টাইপ পড়বো, কি কি টাইপ আছে আমাদের কাছে সেটা আমরা জেনে নেব এখন। একটা হচ্ছে রোটারি কিল,
আচ্ছা, 2 নম্বর হচ্ছে ওপেন পিট incinerators. আর third one is controlled air incinerators. তাহলে আমাদের কাছে ঠিক আছে 3 টাইপস ইনসিনারেটরস পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ইনসিনারেটর সম্পর্কে একটু বলি যে এই যে ইনসিনারেটরস পদ্ধতি আছে এটাতে ভলিউম এমএসডব্লিউর ভলিউম 90% রিডিউস হয়, ঠিক আছে। আর ওয়েট 75% রিডিউস হয়, ঠিক আছে। অর্থাৎ এমএসডব্লিউ যে ডিসপোজাল করা হচ্ছে এই পদ্ধতিতে যদি করা হয় তাহলে সেখানে কি হচ্ছে ভলিউম 90%, ওয়েট 75% রিডিউস হয়। এবার এখানে কিছু সমস্যাও সৃষ্টি হয়। তো এখানে দু রকম আমরা অ্যাশ সৃষ্টি হয়, যে পুরাচ্ছি তো অ্যাশ তো সৃষ্টি হবেই। তো একটা হচ্ছে বটম অ্যাশ, যেটা নিচে পড়ে থাকে, হেভি যেগুলো অ্যাশ আছে। আর কিছু আছে, কিছু তৈরি হয় সেটা হচ্ছে ফ্লাই অ্যাশ। এই ফ্লাই অ্যাশের মধ্যেও অনেক পয়জনাস ম্যাটেরিয়ালস অবস্থান করে, যেটা আমাদের বাতাসে এবং পরিবেশকে ক্ষতি করে। এটা হচ্ছে বড় একটা প্রবলেম এই প্রসেসের, ঠিক আছে। যে টক্সিনসগুলো থাকে এখানে, টক্সিনস বলতে ফ্লাই অ্যাশে আমরা দেখতে পাবো ডাই অক্সিনস, ঠিক আছে, ডাই অক্সিনস পাওয়া যায় থাকে। তাছাড়া যে কিছু কিছু হেভি মেটালও থাকে আর কিছু কিছু গ্যাসও পাওয়া যায়, সেটা হচ্ছে সালফার ডাই অক্সাইড মিশে থাকে এর মধ্যে। তারপর হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড অর্থাৎ NO, NO2 এরকম ধরনের অক্সাইড, নাইট্রোজেনের আরও অক্সাইডগুলো থাকে, প্লাস HClও থাকে। অর্থাৎ এই টক্সিন গ্যাসগুলোও থাকে, যেটা আমাদের পরিবেশকে ক্ষতি করে। তো ইট ইজ এ বিগ প্রবলেম, যেটা হচ্ছে ফ্লাই অ্যাশ তৈরি হচ্ছে। বটম অ্যাশ যেটা হয় সেটা কী করে আমাদের সয়েলের বা ল্যান্ডের ক্ষতি করে এবং ফার্টিলিটি নষ্ট করে দেয়, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তো এই যে প্রবলেমটা হলো এটা রিডিউস করার জন্য, ঠিক আছে, প্রথমে ফার্স্ট অফ অল সাবস্টেন্স লাইক গ্লাস, নন combustible batteries, plastic containing heavy metals which can recycled should be removable. মানে এখানে যারা রিসাইকেল হতে পারবে তাদেরকে আমরা ডিকম্পোজ করবো না, লাইক প্লাস্টিক, যেখানে হেভি মেটাল পাওয়া যায়, যেগুলোতে হেভি মেটাল আছে এবং প্লাস রিসাইকেল হতে পারবে তাদেরকে কিন্তু আমরা এই ইনসিনারেশন পদ্ধতিতে আনবো না, তাদেরকে রিসাইকেল করার চেষ্টা করব, ঠিক আছে। এর ফলে এই প্রবলেমটা কিছুটাও রিডিউস হয়, ঠিক আছে। বা ইকুইপমেন্ট সাচ অ্যাজ কন্ট্রোলড এয়ার ইনসুলেটর, একটু আগে বললাম কন্ট্রোলড এয়ার যে ইনসুলেটরস আছে, ঠিক আছে। তো এই কন্ট্রোলড এয়ার ইনসুলেটর ক্যান বি ইউজড, এটা ইউজ করা যেতে পারে। আর এখানে স্ক্রাবার্স ইউজ করা যেতে পারে। স্ক্রাবার্স কি করে, যে এমন একটা ডিভাইস যে অ্যাসিড গ্যাসকে কি করে স্প্রে, লিকুইড স্প্রে করে দেয় অ্যাসিড গ্যাসের উপর। তো লিকুইড স্প্রে করার ফলে তাদের কি হয়, গ্যাসগুলোকে কি হয় অ্যাটমসফিয়ারে এন্টার করতে বাধা সৃষ্টি করে এবং ছোট ছোট ফ্লাই অ্যাশ পার্টিকেলকে কি করে ফিল্টার করে নেয়
অ্যাবজর্ব করার মাধ্যমে। ঠিক আছে, যে ফ্লাই অ্যাশটাকে তাকে ফিল্টার করে নেয় কী করে, যে ছোট ছোট যেটা ফ্লাই অ্যাশের পার্টিকেল থাকে সেগুলোকে নিয়ে নেয়, শোষণ করে নেয়, অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, এক্সটেন্সিভ এয়ার পলিউশন কন্ট্রোল ইকুইপমেন্ট শুড বি ইউজড। তো এই যে ঘটনাগুলো ঘটে এটার জন্য কি হয়, স্কিল লেবার্স দরকার পড়ে প্রপারভাবে মেনটেনেন্স রাখার জন্য। কথা বুঝতে পারলে? আচ্ছা, এখানকার অ্যাডভান্টেজ, এই ইনসিনারেশনের অ্যাডভান্টেজ কি হচ্ছে, যে আমরা শক্তিকে ইউজ করতে পারছি, একটু আগে দেখলাম। ঠিক আছে, ইউটিলাইজেশন অফ এনার্জি generated through the oxidation state and reduction of volume, এই ভলিউম রিডিউস হচ্ছে এবং এখানে অক্সিডেশন রিয়াকশন হচ্ছে। অবভিয়াসলি যে ইনসিনারেশন যে পদ্ধতি আছে এখানে কি হচ্ছে, যেহেতু মানে কম্বাস্টিং হয় আর কি, কম্বাস্টিং মিনস আনকন্ট্রোলড বার্ন ইন প্রেজেন্স অফ অক্সিজেন ফ্রম এয়ার। তো এই জিনিসটা কি করে, অবভিয়াসলি অক্সিডেশন রিয়াকশনসকে প্রমোট করে। ঠিক আছে, আচ্ছা, তো এই হলো আমাদের ইনসিনারেশন পদ্ধতি, মেথডস। এইবার আমরা নেক্সটটাতে যাচ্ছি আলোচনা করার জন্য। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে কম্পোস্টিং। এটা খুব পপুলার এবং খুব আমাদের কাছে জানা আছে। তো এটা বলতে পারি যে এফেক্টিভ ওয়ে অফ ডিসপোজিং ওয়েস্ট ম্যাটেরিয়ালস, কম্পোস্টিং হচ্ছে একটা এফেক্টিভ ওয়ে। তো এখানে মনে রাখবে প্লাস্টিক, গ্লাস ওয়েস্টেজ, বিল্ডিং ম্যাটেরিয়াল কম্পোস্টিংয়ে ইউজ করা হয় না। তো এখানে সাধারণত বায়োডিগ্রেডেবল যেগুলো হয়, মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট হয়, ঠিক আছে, সেগুলোকে সেপারেশন করা হয় কেমিক্যাল আর থার্মাল সেপারেশন মাধ্যমে। তো কি কি হয় এটা দেখে নিই, যেমন কাউ ডাং, ভেজিটেবল লিভস, এই জিনিসগুলো যেখানে 35 to 40% অফ অর্গানিক ম্যাটার বা অর্গানিক কম্পাউন্ডস থাকে। তো ফর কম্পোস্টিং কি করা হয়, যে একটা প্লেস নেওয়া হয়, সেখানে কি করা হয়, গর্ত পাইপে করা হয়। ঠিক আছে, এবং সেখানে এই ওয়েস্টগুলোকে ফেলে দেওয়া হয় আর তার উপরে একটা কভার দেওয়া হয়। কভারের মধ্যে পাইপ লেগে থাকে, সেই পাইপটা কি করে, একটা কাজ করে। সেই কাজটা কি আমি বলছি, এখানে যেহেতু অর্গানিক ম্যাটার থাকে 35 to 40%, সেহেতু এই ডিকম্পোজটা, ঠিক আছে, এরা ডিকম্পোজ হয়ে মিথেন গ্যাস তৈরি করে বায়োগ্যাস হিসেবে। এবং এটা কি হয়, এটা দিয়ে গিয়ে কালেক্ট করা হয় এই মিথেন গ্যাসকে অ্যাজ এ ফুয়েল। ঠিক আছে, ফুয়েল হিসাবে ইউজ করা হয়। তো এটা ইনসেক্ট, ওয়ার্ম, বিভিন্ন রকম ব্যবহার করা হয়। তো ব্যাপারটা হচ্ছে আমরা কি বললাম, যে লিভস, ডেড অ্যানিমালস, টুইগস আর ব্রোকেন ডাউন বাই ওয়ার্মস, ইনসেক্ট, ফাইনালি বাই দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি টু ফর্ম কম্পোস্ট। এখানে কে কে কী কী লাগে কাজে, কী কী কে কে মানে এখানে ডিকম্পোজ হওয়ার জন্য দায়ী কারা, দায়ী হচ্ছে ওয়ার্মস, ইনসেক্টস, অ্যান্ড ফাইনালি যেটা কাজ করে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি। ঠিক আছে, তো এরা কি করে, কম্পোস্ট ফর্মে এটাকে ব্রেক ডাউন করে দেয়, কথাটা বুঝতে পারলে ভেঙে দেয়, এবং এখানে উৎপন্ন যে মিথেন গ্যাস তৈরি হয়, সেই মিথেন গ্যাসকে আমরা ফুয়েল হিসাবে ওখানে ইউজ করা হয়।
ঠিক আছে, এই পদ্ধতিটা খুবই সহজ পদ্ধতি, আমাদের জানা আছে, তাই খুব বুঝতেও সহজ। কম্পোস্টিং অনেকবার পড়ে হবো আমরা। তো এইটার অ্যাডভান্টেজ কি আছে, যে এখানে কোনো বাজে গন্ধ হবে না, যদি থাকে সেটা এলিমিনেট হয়ে যাচ্ছে। ফ্লাইস ইনসেক্ট এখানে ব্রিড করতে পারছে না। H2S মিথেন গ্যাস রিডিউস হয়ে যাচ্ছে, কারণ আমরা মিথেন গ্যাসটা পেয়ে যাচ্ছি, ইউজ করে নিচ্ছি পাইপের মাধ্যমে নিয়ে। তারপরে এনপিকে লাইক নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশিয়াম এখানে ইউজেবল ফর্মে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আমরা এটাকে বিভিন্ন ফার্টিলাইজিংয়ের ব্যাপারেও ইউজ করতে পারি, কেমিক্যাল ফার্টিলাইজার বলতে পারো আমরা। তারপরে হচ্ছে হার্মফুল প্যাথোজেন এখানে কিল হচ্ছে, এবং এক্সেসিভ ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স ইজ রিডিউসড, কারণ এখানে বায়ো ফার্টিলাইজার আমরা পেয়ে যাচ্ছি আবার এখান থেকেও, এবং নিউট্রিয়েন্ট রিটেনশন ইজ এনহ্যান্সড। তো এই হলো আমাদের কম্পোস্টিং মেথড, ঠিক আছে। তো এই কম্পোস্টিং কি হচ্ছে, যে পলিউশনস ইজ অ্যাভার্টেড অ্যান্ড ম্যানিউর ইজ জেনারেটেড অ্যান্ড বায়োগ্যাস ইজ প্রডিউসড। তো আমাদের যেটা আজকে এ ছিল, টপিক ছিল ম্যানেজমেন্টের, সেটা 8 অবধি ছিল, সেটা আমরা কমপ্লিট করলাম। তো এটা সিলেবাসের লাস্ট টপিক ছিল, তো আমরা সেটা কমপ্লিট করে ফেললাম। এরপরে দেখবো আমরা কী নিয়ে আলোচনা করবো, এটা দেখা যাবে। তো ঠিক আছে।